মানে তার স্বজন বাইরে আছে, যেই ছোট্ট বাচ্চাটা তার বাবাকে দেখতে পাচ্ছে না। আবার তারাও যখন ৪-৫ বছর পরে আসে, এসে হয়তো বাজারে যায় একটা বড় মাছ কিনে, সবাই ভাবে তারা বোধহয় খুব ভালো আছে। আবার দেশের লোকজন তাদের উপহার চায়, ঈদের সময় টাকা। তো মনে হয় একটা রঙিন জীবন। তো প্রবাস জীবনটা হচ্ছে ভয়ানক কষ্টের জীবন, এটা অনন্ত জীবন। যুদ্ধটা যেটা আপনি বলছেন, দেশে থাকা পরিবার ভাবে ও মনে হয় রেমিটেন্স মেশিন, ঈদের মধ্যে টাকা পাঠাবে। রাষ্ট্র ভাবে যে ও আমার টাকা পাঠানোর মেশিন। তো এই টাকার পেছনে ওর যে জীবনের গল্প, ওর যে যুদ্ধ, ওর যে সংকট। এমন একজন প্রবাসীকে আমরা পেয়েছি যারা ফেরত আসায় তাদের সামনে কাজ করি। আমরা যখন তাকে কাউন্সেলিং দিই, শরীফুল হাসান ভাইয়ের কাছে একটু জানতে চাই যে প্রবাসীরা আসলে কেমন আছেন আমাদের এই যুদ্ধ পরিস্থিতিতে। ধন্যবাদ। আপনি যদি দেখেন, এমনিতেই তো একজন মানুষ যখন ঠিক করবেন বিদেশ যাবেন, তখন তার পাসপোর্ট তৈরি, মেডিকেল, তার ডিমান্ড, এই পুরো প্রক্রিয়াটা একটা লম্বা যুদ্ধ। তারপর বিমানের টিকিট, উচ্চ মূল্যে বাংলাদেশ থেকে বিদেশ যাওয়ার খরচ পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি এবং তার আয় পৃথিবীর মধ্যে সবচেয়ে কম। এত কিছু করে যখন বিদেশে যায়, সেখানে সারাদিন 18-20 ঘন্টা পরিশ্রম, রাতে কোনো মতে ঘুম, তারপরে হচ্ছে গিয়ে আপনি এত কষ্ট করে দেশে টাকা পাঠানো, মধ্যপ্রাচ্যের কথা বলছেন যেখানে তাপমাত্রা 45-50 ডিগ্রি হয়ে যায়। এটা এক ধরনের জীবন যুদ্ধ এখানে চলে। এমনিতেই যাদের জীবন সংকটের সঙ্গে এই সময় তৈরি হচ্ছে মধ্যপ্রাচ্যের একটা যুদ্ধ। সব কিছু মিলে আসলে যেটা আপনি বলছেন, যেই মানুষটা বাংলাদেশ থেকে ভাবছিল বিদেশ যাবে, তার ফ্লাইট ক্যান্সেল হয়েছে, তার ভবিষ্যৎ অনিশ্চয়তায় পড়েছে। যেই মানুষটা আমাদের প্রায় 60-70 লাখ মানুষ যারা মধ্যপ্রাচ্যে আছে, তাদের জীবন জীবিকা এক ধরনের সংকটে রয়েছেন। তারা যদি এই যুদ্ধ দীর্ঘায়িত হয় আরও, তাহলে আরও মানুষ অনেক কাজ হারিয়ে তারা আবার দেশে ফিরবেন। এবং সব কিছু মিলে যেটা আপনি বলছিলেন, আমাদের বাংলাদেশের অর্থনীতির মূল ভিত্তি হচ্ছে, যদি বলেন, আমাদের প্রবাসীর অর্থনীতি বা রেমিটেন্স, যেটা গত বছর $30 বিলিয়ন হয়েছিল। এবং এই রেমিটেন্স সবচেয়ে বেশি আসে এই রোজার মাসটাতে, ঈদের আগে আগে। তো সমস্ত কিছু মিলে আসলে বাংলাদেশের সামনে একটা কঠিন সময়, এবং এই কঠিন সময়টা আসলে সবচেয়ে বেশি অভিবাসীদের উপর অনেক বেশি আসলে বহুমুখী সংকট, বহুমাত্রিক সংকট তৈরি হবে। আমরা নাহিম বাহরাইনে আছেন, ও হয়তো সরাসরি সংকটটা আরেকটু বলতে পারবে এই মুহূর্তের। আমরা তাহলে একটু শান্ত ভাইয়ের কাছে জানতে চাই, আপনি তো সাম্প্রতিক বাহরাইন থেকে এসেছেন, এই যে যুদ্ধের যে প্রভাব, এটি আসলে প্রবাসীদের জীবনে কেমন প্রভাব পড়তে পারে মনে করছেন? জি, ধন্যবাদ। আমি যুদ্ধের পূর্বেই দেশে এসেছি। তো আমি সার্বক্ষণিক দূতাবাস এবং হচ্ছে যে কমিউনিটির সাথে যোগাযোগ রাখছি যুদ্ধ পরিস্থিতি নিয়ে। এই যুদ্ধ পরিস্থিতিতে প্রবাসী বাংলাদেশিরা যেহেতু ঘর থেকে বের হতে পারছে না, কাজে কাজে যেতে পারছে না, তারা মোটামুটি খুবই কষ্টে দিনাতিপাত করছে। কারণ আপনি জেনে থাকবেন, প্রবাসী বাংলাদেশিরা বিশেষ করে হচ্ছে যে দিন আনে দিন খায় এমন পরিস্থিতিতে পড়ে। তো হচ্ছে যে কাজ প্রায় দীর্ঘ 10 দিন যাবত তাদের কাজ বন্ধ। সেই ক্ষেত্রে হচ্ছে যে তারা বাসায় বসবাস, গভর্নমেন্ট কোনো ধরনের সাবসিডি না দেয়, তাহলে হচ্ছে যে তাদের বাসা ভাড়া, ইলেকট্রিসিটি এবং বাড়ির জন্য টাকা পয়সা পাঠানো বড় একটা চাপে পড়তে পারে প্রবাসী বাংলাদেশিরা। শুনছিলেন যেমন বলছেন যে আসলে এই যে যুদ্ধের যে পরিস্থিতি, সেটি আসলে এমন অবস্থায় নিয়ে দাঁড় করাচ্ছে যে জীবন যুদ্ধে আরও কঠিন হয়ে যাচ্ছে, যে রেমিটেন্স প্রবাহের যে অংশটি আমরা সবসময় নিশ্চিত করি। আপনার কি মনে হয় এই যুদ্ধে আদৌ কি আমরা জিততে পারবো কিনা? না, এইখানে তো আসলে এই যুদ্ধে ধরেন, আসলে যুদ্ধে কখনো মানে মানুষ জেতে না। কোনো একটা দেশ বা কি হয়তো সাময়িকভাবে যায়, কিন্তু প্রাণহানি, সংকট, সমস্ত কিছু মিলে যদি দেখেন একটা যুদ্ধের যে ভয়াবহ প্রভাব। এবং এই যুদ্ধে তো আসলে বাংলাদেশ সরাসরি যুক্ত না, কিন্তু বাংলাদেশের মতো দেশে যেভাবে প্রভাব পড়তে শুরু করেছিল, যেটা শান্ত বলছিলেন, যে দিন আনে দিন খায়। আমাদের কিন্তু সাধারণ মানুষ, যেই মানুষটা দেশে আছে, সে বোঝে না তার জীবনের, প্রবাসী জীবন কতটা কষ্টের। এই যে আমাদের 60-70 লাখ মানুষ মধ্যপ্রাচ্যে আছেন, সব মিলে 1 কোটি প্রবাসী, তাদের একটা বড় অংশের কিন্তু আসলে মাস শেষে বেতন না। তারা হয় কি হঠাৎ করে একটা কাজ পায়, মানে তথাকথিত কাগজে কলমে ফ্রি ভিসা। বাস্তবে তো ফ্রি ভিসা বলেও কিছু নয়, তাদের আসলে নিয়োগকর্তা বা কাজ থাকে না। তারা করে কি, দিনে, কখনো কখনো সপ্তাহে, বা হঠাৎ করে তারা কাজ দেয়। তখন ওই কাজের ভিত্তিতে তারা আয় করে, সেই আয়টা তারা পরিবারের কাছে পাঠায়, এবং সেই আয় দিয়ে টাঙ্গাইল, কিশোরগঞ্জ, মুন্সিগঞ্জ, সিলেট, নরসিংদী, বাংলাদেশের 20-25টা জেলার অর্থনীতি, তাদের বাচ্চাদের লেখাপড়া, ওইখানকার কৃষি, সমস্ত কিছু নির্ভর করে এই প্রবাসী আয়ের উপর। তো সেই প্রবাসী আয় দেখেন, এমনিতেই একজন বাংলাদেশ থেকে যারা বিদেশ যায়, তারা ভাবে যে বিদেশ গেলে আমার জীবনের সব সংকট দূর হয়ে যাবে, এটা একটা মানে গেলেই বোধহয় টাকা। যখন এই মানুষটা বিদেশ যায়, তখন আসলে সে বুঝে কষ্টটা কী। 40-45-50 ডিগ্রি তখন তাপমাত্রা উঠে যায়, ওর মধ্যে তার কাজ করতে হয়। এই কাজ করতে গিয়ে তার কেমন হয়, সত্যি সত্যি যে মধ্যপ্রাচ্য, দুবাই বলেন, সৌদি আরব বলেন, বাঙালিদের জীবনযাপন রক্ত দিয়ে গড়ে উঠেছে। গত 17-18 বছরে 55,000 প্রবাসীর লাশ আসছে। এমন কোনো দিন না যেদিন ঢাকা বিমানবন্দরে 18 থেকে 20 জন প্রবাসীর লাশ আসে না। আমরা তো দেখি যে বিমানবন্দরের লোকজন যাচ্ছে হাসি মুখে। কয়জন আমরা জানি কার্গো গেট থেকে ওই কফিনের মালামাল আর কফিন একসাথে আসে, পরিবাররা সর্বশান্ত হয়ে যায়, এবং এদের বয়স হচ্ছে 20, 25, 30, 35 বছর। তাদের মধ্যবয়সী, তাদের জীবন থেমে যায়। কেন থেমে যায়? সারাক্ষণ যে কাজ করে,
তারপর রাতে যখন ঘুমাতে যায় সে বোঝে সে একা, তখন সে ব্রেন স্ট্রোক করে, হার্ট অ্যাটাক করে। এটা ভয়ঙ্কর জীবন। আপনি রাতে সে শিফট করে ঘুমায়, এক রুমের মধ্যে 20-25 জন গাদাগাদি করে থাকে, এত কষ্ট করে সে, তার একটু পরিবার ভালো থাকবে, দেশ ভালো থাকবে সে আশা। নিরন্তর যুদ্ধটা চলতেই থাকে। এই যে আপনি বলছেন যে আসলে কতজনের লাশ দেশে ফিরে আসে, সেই সংখ্যা কিন্তু আমাদের কাছে আছে। আমরা দেখেছি যে গত বছর 140টি দেশে আমাদের প্রবাসীরা গিয়েছেন, কিন্তু ওইসব দেশগুলো থেকে যারা ফিরে আসেন তাদের পরিসংখ্যান থাকে না কেন, কিংবা তাদের তথ্য আমরা রাখি না কেন? না, আপনি ভালো বলেছেন। আমাদের আসলে কত লোক গিয়েছে তার মোটামুটি একটা তথ্য আছে। আমরা যেটা বলি 1 কোটিরও বেশি লোক প্রতি বছর আমাদের 10 থেকে 12 লাখ লোক যায়, এবং বেশি 60 থেকে 70 লাখ লোক মধ্যপ্রাচ্যে আছে। যদিও আমরা বলি 140টারও বেশি, তো বলতে গেলে পৃথিবীর সব দেশই বাংলাদেশে আছে, বাট মূলত আমাদের প্রবাসীরা এই মধ্যপ্রাচ্য উপসাগরীয় 6টা দেশ, তার বাইরে জর্ডান, লেবানন, এবং আপনি তার বাইরে ইউরোপে কিছু লোক আছে। বলতে পারেন আপনি 10 থেকে 12টা আমাদের দেশের লোক। কিন্তু যে প্রশ্ন আপনি ফেরত আসার লোক কিন্তু আমাদের ডেটাবেজ নেই। এই যে করোনাকালে যারা ফিরে আসছে বা এই যে যুদ্ধের কারণে যে আসলে তাদের ফেরত আসার তালিকা সুনির্দিষ্ট করে সরকারের কাছে আমাদের নেই। তবে প্রতি বছর যারা ডিপোর্টি হিসেবে মানে ট্রাভেল পাস নিয়ে ফেরত আসে, এমন লোকের সংখ্যাও কিন্তু বছরে প্রায় 80, 85, 90 হাজার। গত 1 দশকে সেই সংখ্যাটা প্রায় 10 লাখ হয়ে গেছে। তো তার মানে আপনি এমন লোক সে শূন্য হাতে ফিরছে, এক কাপড়ে ফিরছে, তার মধ্যে অসংখ্য প্রায় 70-80 হাজার নারী রয়েছে। তারা কেউ নিপীড়নের শিকার হয়ে মধ্যপ্রাচ্যে ফিরছে, দুবাইয়ে কাজ করতে গিয়ে তারা কখনো যৌন নিপীড়নের শিকার হচ্ছে। মধ্যপ্রাচ্য থেকে 800-এর বেশি নারীর লাশ এসছে। এবং যারা বেঁচে থাকে, আপনি তার যে একটা জীবন সংগ্রাম, এবং জীবন সংগ্রামটা কি ধরেন আপনি 5 লাখ টাকা খরচ করে গিয়েছেন 2 বছরের জন্য, সে তো ওই টাকাটা তুলতে পারে না, তখন তার অতিরিক্ত সময় থাকতে হয়, থেকে সে আনডকুমেন্টেড হয়ে যায়। তখন সে কবে এই টাকাটা তুলবে? এবং এমন আমি বাহারানি একজনকে পেয়েছিলাম যে তার ছোটোবেলায় মেয়েটাকে দেখে গেছে, সে 26 বছর ধরে অপেক্ষা করছে সে কবে দেশে আসবে। এই যে ঈদের সময়টা, মানে যেই স্বজনরা, মানে তার স্বজন বাইরে আছে, যেই ছোট্ট বাচ্চাটা তার বাবাকে দেখতে পাচ্ছে না, যেই সন্তান তার মাকে দেখতে পাচ্ছে না, আমাদের 10 লাখের মতো নারী বাস করে। এই যে জীবন, কষ্ট, যুদ্ধ, সংকট, আমরা অনেক সময় দেশে থাকা মানুষজন বুঝি না। আবার তারাও যখন 4-5 বছর পরে আসে, এসে হয়তো বাজারে যায়, একটা বড় মাছ কেনে, সবাই ভাবে তারা বোধহয় খুব ভালো আছে। আবার দেশের লোকজন তাদের উপহার চায়, ঈদের সময় টাকা, তো মনে হয় একটা রঙিন জীবন। তো প্রবাস জীবনটা হচ্ছে ভয়ানক কষ্টের জীবন, এটা অনন্ত কষ্টের জীবন। এবং আপনি দিন শেষে আপনি দেখবেন যখন প্রবাসের কেউ ফোন দেয় দেশের বাইরে, ও কিন্তু ফোন ছাড়তে চায় না, আপনার 40-50 মিনিট আলাপ করে। কেন করে? কারণ ওর আসলে কথা বলার কেউ নেই, ওর গল্প শোনার কেউ নেই। ওর জীবন যুদ্ধটা যেটা আপনি বলছেন, দেশে থাকা পরিবারভাবে ও মনে হয় রেমিটেন্স মেশিন, ঈদের মধ্যে টাকা পাঠাবে, রাষ্ট্রভাবে যে ও আমার টাকা পাঠানোর মেশিন। তো এই টাকার পেছনে ওর যে জীবনের গল্প, ওর যে যুদ্ধ, ওর যে সংকট। এমন একজন প্রবাসীকে আমরা পেয়েছি যারা ফেরত আসায় তাদের সামনে কাজ করি, আমরা যখন তাকে কাউন্সেলিং দিই, সেই মানুষটা আমাদেরকে বলে, এই জীবনের কোনোদিন আমার কথা কেউ শুনে নেয়। আপনি দেখেন যেই মানুষটা টাকা পাঠাচ্ছে, কোনোদিন কেউ তার সামনে বসায় তার কষ্টটা শুনে নেয়। এটা একটা ভয়ানক যুদ্ধ। এই মধ্যপ্রাচ্যের দেশগুলো ঘুরে ঘুরে যে মানুষের দুঃখ দুর্দশা, যেই গল্পটা দেখি, যাদের কারণে এই রাষ্ট্রের অর্থনীতি, সেই মানুষগুলো যখন আপনি এই বিমানবন্দর দিয়ে যায়, যখন ফেরে, যখন দূতাবাসে যায়, তার হয়রানি ভোগান্তি কিন্তু অন্তহীন, চলতেই থাকে।